তিনটি ডকুমেন্টই কিন্তু বিএনপির ওনারশিপ আছে, মালিকানা বোধ আছে, তারা স্বাক্ষর করেছেন, প্রকাশ করেছেন। এবং এই তিনটিকে বাস্তবায়ন করার জন্য একটা সমন্বিত কৌশল প্রয়োজন বলে আমরা মনে করি। অন্যথায় সেটা বিক্ষিপ্ত বা বিভিন্ন কার্যক্রম হতে পারে, কিন্তু বাস্তবে পরিপূর্ণ রূপায়ণ সম্ভব নাও হতে পারে। এবং এই সমন্বিত কৌশলে এবং পথরেখা অনুযায়ী বাস্তবায়নযোগ্য সকল কর্ম পরিকল্পনার মূল ধারায় আমরা জোরালোভাবে উল্লেখ করতে চাই। সকল কর্ম পরিকল্পনার মূল ধারায় সুশাসন এবং দুর্নীতি বিরোধী উপাদান সক্রিয়ভাবে অবশ্যই পালন হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা জোর দিয়ে বলতে চাই, মনে রাখতে হবে যে দুর্নীতির কার্যক্রম দৃশ্যমান নিয়ন্ত্রণ করতে না পারলে, প্রতিরোধ করতে না পারলে সরকারের অন্য কোনো অঙ্গীকার বা উদ্যোগ প্রকৃতপক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমরা মনে করি দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে যে অন্য সকল যে অঙ্গীকারগুলো আছে সেগুলো বাস্তবায়নের পূর্বশর্ত। দুর্নীতি বিরোধী অবস্থান এবং প্রতিশ্রুতির বাস্তবায়নে সরকারের বিশাল সুযোগ আছে এবং আছে সক্ষমতা, কিন্তু এর পাশাপাশি সুযোগ এবং সক্ষমতা আমরা জোরালোভাবে বলতে চাই। সরকারের বিশাল গণরায় আছে এবং সংসদে 2/3 বেশি আসন আছে এবং জাতীয় সমর্থন আছে। তার উপর ভিত্তি করে সরকার যেটা চায় সেটা অবশ্যই অঙ্গীকার বাস্তবায়ন করার মতো তাদের সক্ষমতা এবং সুযোগ সৃষ্টি হয়েছে। তবে এর মধ্যেও থাকতে পারে বহুমুখী প্রতিকূলতা এবং ঝুঁকি। সেই ঝুঁকিগুলো কী, তার ঝুঁকির কী ধরনের, কী সূত্র এবং স্বরূপ, এবং সেটি কী প্রক্রিয়ায় ঝুঁকিগুলো আসে এবং সেগুলো তাদের যে প্রভাব সৃষ্টি করে সেগুলো চিহ্নিত করে ম্যাপিং করে তার উপর ভিত্তি করে মোকাবেলার কৌশল অবলম্বন করতে হবে। আমরা এটিকে বিশেষভাবে গুরুত্ব দিই এই কারণে যে আমরা সবসময় দেখেছি বাংলাদেশে সবসময় সরকারগুলো দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার ঘোষণা দেয়, সুশাসনের ঘোষণা দেয়, কিন্তু বাস্তবে সেগুলো কার্যকর করা যায় না, কারণ অভ্যন্তরীণ প্রতিরোধ সবচেয়ে বেশি অন্যতম উপাদান হিসেবে কাজ করে, যেটা আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি। কাজে এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা যে প্রত্যাশা এবং অর্জনের সম্ভাবনা তার পাশাপাশি ঝুঁকি চিহ্নিত করে সেটাকে নিরসনের উপায় বের করার প্রতি গুরুত্ব আরোপ করছি। এ প্রসঙ্গে আরেকটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রণীত যে সমস্ত অধ্যাদেশগুলো প্রায় 133 বা তারও বেশি হতে পারে অধ্যাদেশ পরিণত হয়েছে, সেগুলোর মধ্যে থেকে কোন যুক্তিতে কোনগুলো এবং কোন যুক্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপন করা হবে বা হবে না, তা স্বচ্ছতার স্বার্থে স্বপ্রণোদিতভাবে প্রকাশ করতে হবে। যুক্তিগুলো কোন অধ্যাদেশগুলো সংসদে উত্থাপিত হচ্ছে, কোনগুলি হচ্ছে না, সেটা যুক্তি সহকারে জনসমক্ষে প্রকাশ করতে হবে। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। এর পরবর্তীতে যে বিষয়গুলো আমি আবার ফিরে আসছি, ক্ষমতাসীন দল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী এবং সমর্থকদের এবং আমলাতন্ত্র এবং ব্যবসায়ীদের প্রায় সকল পেশাজীবীর মধ্যেই একাংশের মধ্যেই দৃশ্যমান একটা প্রবণতা, যেটা আমরা এর আগেও আপনাদের মাধ্যমে বলেছি, এবার আমাদের পালা। এই যে এবার আমাদের পালা যে সংস্কৃতি, সেটার বিকাশ রোধে, সেটাকে প্রতিহত করার জন্য দলীয় দল ও দলীয় অঙ্গ সংগঠন সহ সকল দলীয় আনুগত্য পুষ্ট সকল ক্ষেত্রে শুদ্ধতার চর্চা নিশ্চিত করতে হবে এবং সেই জন্য দল ও সরকারের শীর্ষ পর্যায় থেকে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার দিক নির্দেশনা সহ সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতে হবে। আমরা মনে করি যে এখনই সময় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই বিষয়গুলো বিবেচনা নিয়ে রাজনৈতিক দল, তাদের নিজস্ব দল এবং দলের যে অঙ্গ সংগঠন এবং দলের সমর্থনপুষ্ট যে শক্তিগুলো আছে, তাদেরকে এই জোরালো বার্তা দেওয়া যে দুর্নীতির কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়, এবং এটি যে গ্রহণযোগ্য নয় সেটা নিজেদের মধ্যে থেকে আগে শুরু করতে হবে। বিএনপির অভ্যন্তরেই বিএনপির সরকারের সাফল্যের পরিপন্থী শক্তি যেন ক্রমান্বয়ে অপ্রতিরোধ হয়ে উঠতে না পারে, সেই জন্য সুচিন্তিত কৌশল অবলম্বন করতে হবে। কর্তৃত্ববাদের পতন এবং নির্বাচনে বিশাল জয়ের ফলে রাজনৈতিক এবং সরকারি অবস্থান, জনপ্রতিনিধিত্ব এবং অন্য কোনোভাবে ক্ষমতার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে সংশ্লিষ্টতা থাকলেই সেটাকে ক্ষমতার অপব্যবহারের এক ধরনের বা দুর্নীতির লাইসেন্স হিসাবে বিবেচনা করার যে চর্চা দৃশ্যমান সবসময় ছিল, এখনও আছে, সেটিকে কঠোরভাবে প্রতিরোধ এবং বিলুপ্ত করতে হবে। সকল পর্যায়ে জনপ্রতিনিধিদের জন্য আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে ও সংশ্লিষ্ট অংশীদারদের সাথে বিশেষজ্ঞদের সাথে আলোচনা সাপেক্ষে একটি জনপ্রতিনিধি আচরণবিধি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করতে হবে
যার মধ্যে সংসদের সদস্যবৃন্দর পাশাপাশি সকল পর্যায়ে জনপ্রতিনিধির জন্য আচরণবিধি থাকবে। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, দলবাজি, চাঁদাবাজি, দখলবাজিকে স্বাভাবিকতা প্রদানের সকল অপচেষ্টার বিরুদ্ধে সরকারি শীর্ষ পর্যায় থেকে কঠোর বার্তা এবং নির্দেশনা দিতে হবে। সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সকল পেশাজীবী সংগঠনকে দলীয়করণের প্রভাবমুক্ত করার জন্য সরকার ও রাজনৈতিক দলের পক্ষ থেকে স্বল্প, মধ্যম, দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এটিকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি এই বিষয়, এই কারণে যে বাংলাদেশে যে বিপর্যয় হয়েছে গণতান্ত্রিক অগ্রযাত্রার বিপরীতে, তার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সকল পেশাজীবী সংগঠনের মধ্যে দলীয়করণ। এটা কোনো দলের একচ্ছত্র বিষয় ছিল না। আমাদের বড় দলগুলি সবাই এই প্রবণতায় লিপ্ত হয়েছেন, যে কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়েছে এবং পেশাজীবী সংগঠনগুলো দলীয় প্রভাবের কারণে তার সহায়ক শক্তি হিসাবে ভূমিকা পালন করেছে কর্তৃত্ববাদ বিকাশের। সেই অভিজ্ঞতায় সবচেয়ে যে শক্তিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে অন্যতম আমি মনে করি যে বর্তমান সরকারের দল, সরকার এবং সরকারি দল। কাজে এই অজ্ঞতার পুনরুক্তি তারা করবেন না, সেই বিশ্বাস রেখে আমরা বলতে চাই সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সকল পেশাজীবী সংগঠনকে দলীয় প্রভাবমুক্ত করতে হবে। এরপরে আমরা যে বিষয়টির উপরে গুরুত্ব দিতে চাই সেটি হচ্ছে দুর্নীতি প্রতিরোধের কথা। আমরা সবসময় বলি, আমরা মনে করি যদি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো কাজ করতে হবে, কিন্তু সেটি এককভাবে কোনো প্রতিষ্ঠানের বিষয় নয়। এই বিবেচনায় আমরা যেটা আপনারা জানেন যে জুলাই সনদের অন্তর্ভুক্ত ৭৪ নম্বর ধারায় যারা সেটি দেখেছেন বা দুদক সংস্কার কমিশনের যে প্রস্তাবনা তার উপর ভিত্তি করে সকল রাজনৈতিক দলের সম্মতিক্রমে কোনো প্রকার নোট অফ ডিসেন্ট ছাড়া একটি বিষয়ে ঐক্যমত হয়েছে যে একটা জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল প্রণীত হবে। সেই কৌশলটা যদি যেন প্রণীত হয় যার মাধ্যমে দুদকের পাশাপাশি সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সকল সরকারি খাত এবং সকল নজরদারি সংস্থাগুলোর জন্য নির্ধারিত দায়িত্ব থাকবে রাষ্ট্রীয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এমনকি পাবলিক সেক্টর, বেসরকারি খাত, গণমাধ্যম সহ সকল প্রতিষ্ঠানের যে ভূমিকা থাকবে নিজস্ব অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধ ভূমিকা, সেটি চিহ্নিত করা হবে এই কৌশল এবং সেটি বাস্তবায়নের জন্য আমরা প্রস্তাব করেছি এবং সেটি সকলের ঐক্যমত্য হয়েছে। তাই সেই কারণে আমরা এই সরকারের কাছে আবেদন করছি যত শীঘ্র সম্ভব এরকম কৌশলটি প্রণয়ন করা, বাস্তবায়নের জন্য সংবিধানের যে বিধান আছে সে অনুযায়ী ন্যায়পালের পদ সৃষ্টি করে ন্যায়পাল এই জাতীয় কৌশল, দুর্নীতিবিরোধী জাতীয় কৌশল কতটুকু প্রতিপালিত হচ্ছে সেটা পর্যবেক্ষণ করবে এবং প্রতিবেদন করবে এবং সেটি বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে। এই অবস্থা সৃষ্টি করতে হবে। এরপরে জুলাই সনদের ৪৩ নম্বর ধারা অনুচ্ছেদ অনুযায়ী এবং এই বিষয়টাও কোনো দলের কোনো প্রকার দ্বিমত বা নোট অফ ডিসেন্ট ছাড়া জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়েছে। সেটি হচ্ছে যে আমাদের সংবিধানের ২০-২ অনুচ্ছেদ যেটি আছে সেটাকে সংশোধন করে সেখানে সকল প্রকার ক্ষমতা, রাষ্ট্রীয় এবং সাংবিধানিক ক্ষমতার অপব্যবহারকে, সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহারকে অবৈধ হিসাবে ঘোষণা করতে হবে এবং সেটা বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিভিন্ন রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্নীতি বিরোধী ভূমিকা ও দায়িত্ব নির্দিষ্ট করে একটি জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল, যেটা আগে বলেছি ন্যাশনাল অ্যান্টি স্ট্র্যাটেজি প্রণয়ন করতে হবে। এবং এরপরে যে বিষয়টুকু গুরুত্ব করতে চাই, আপনারা জানেন যে ধারাবাহিকভাবে বাংলাদেশে কালো টাকা বৈধতা করার একটা সুযোগ ছিল, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাখা হয়েছিল। আমাদের সহ আপনাদের সহ সকলের চাপের প্রেক্ষিতে সেটাকে রহিত করা হয়েছে। আমরা এই বিষয়টিকে আর পুনরাবৃত্তি দেখতে চাই না, কারণ কাজে আমাদের প্রস্তাবনা হচ্ছে যেটি জুলাই সনদের অন্তর্ভুক্ত প্রস্তাবনার অংশ, সেটি হচ্ছে যে একটা সুনির্দিষ্ট আইন করে কোনো প্রকার কালো টাকা বৈধতার সুযোগকে চিরতরে বন্ধ করতে হবে। বিভিন্ন স্তরে ক্ষমতাধর এবং জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণকারীদের স্বার্থের দ্বন্দ্ব নিষ্পত্তি এবং প্রতিরোধ করার জন্য নির্দিষ্ট আইনি কাঠামো তৈরি করতে হবে। অর্থাৎ স্বার্থের দ্বন্দ্বের কারণে যে জাতীয় সিদ্ধান্তগুলো হয় সেখানে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক স্বার্থের প্রতিফলন ঘটে, যেটি আমরা সবসময় দেখে আসছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেটা দেখেছি, কর্তৃত্ববাদী সরকারের সময় তো অবশ্যই। সেই ধারাবাহিকতা প্রতিরোধ করার জন্য সকল যাদের হাতে ক্ষমতা তাদেরকে তাদের স্বার্থের দ্বন্দ্বটা প্রতিহত করার জন্য স্বার্থের দ্বন্দ্ব নিরসন, আইনি এবং ব্যবস্থাপনা কাঠামো তৈরি করতে হবে।